এটি হলো সান্তা ক্রুজ আইল্যান্ড। এটি মাত্র ৩ একরের এলাকা নিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে জনাকীর্ণ দ্বীপ, যার আয়তন মাত্র একটি ফুটবল মাঠের সমপরিমাণ, যেখানে ৮২০ জন বাসিন্দা বছরের পর বছর জীবনযাপন করে আসে। কিন্তু সমুদ্রের মাঝখানে অবস্থিত এই দ্বীপে বসবাস মোটেও সহজ ব্যাপার নয়। প্রতিনিয়ত তারা জীবনের সাথে লড়াই করে বেঁচে রয়েছে। এখানে না আছে ইলেকট্রিসিটি, না আছে হাসপাতাল। কেউ অসুস্থ হলে তারা চরম বিপদে পড়ে। এমনকি কেউ মারা গেলে এই দ্বীপে সমাধি করে রাখতেও পারে না। এই দ্বীপের ইতিহাস সম্পর্কে যদি জানা যায়, আজ থেকে প্রায় ১৫০ বছর আগে এটি সম্পূর্ণ জনমানবহীন ছিল। তবে ১৮৬০-এর দশকে কলম্বিয়ার কার্টাজেনা এবং টোলু থেকে আসা কিছু মৎস্য শিকারী ঝড়ের কবলে পড়ে এই দ্বীপে আশ্রয় নেয় এবং এরপর থেকেই ধীরে ধীরে তাদের বসতি স্থাপন শুরু হয়। প্রথম দিকে যদিও দ্বীপটি ৩ একরের ছিল না, তাই প্রথম বসতি স্থাপনকারীরা সমুদ্র থেকে শ্যাওলা, নারিকেলের খোসা এবং পার্শ্ববর্তী দ্বীপ থেকে গাছের গুঁড়ি এবং বালি এনে দ্বীপটিকে আরও প্রসারিত করেছিল। যেহেতু দ্বীপটি প্রবাল দ্বারা বেষ্টিত ছিল, তাই এর চারপাশে মাছের প্রাচুর্য ছিল বিশাল, যা আরও জেলে সম্প্রদায়কে এখানে আসতে বাধ্য করে এবং ধীরে ধীরে তা বসতিতে পরিণত হয়। আজকের ভিডিওতে আমি আপনাকে সেই জনবসতির একটি কঠিন এবং অদ্ভুত জীবনধারা বর্ণনা করতে চলেছি। আপনি ভেবে অবাক হবেন এখনও এমন মানুষ এই পৃথিবীতে রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। কলম্বিয়া থেকে ক্যারিবিয়ান সমুদ্র বরাবর একটি স্পিডবোট চড়ে ১ ঘন্টার যাত্রা করলে আপনি এই ভাসমান শহরটি দেখতে পাবেন। এবং এখানে পৌঁছেই যে জিনিসটি আপনাকে সবচেয়ে অবাক করবে তা হলো এই দ্বীপে কোনো গাড়ি বা মোটর বাইক নেই। এখানে যাতায়াতের একমাত্র উপায় হলো নৌকা এবং দ্বীপটি ভ্রমণ করার একমাত্র উপায় হলো পায়ে হাঁটা। তবে আরও অবাক করার বিষয়, পায়ে হাঁটতে আপনার একটুও কষ্ট হবে না, কারণ এই দ্বীপটি সত্যি খুব ছোট। এবং কত ছোট তা যদি আপনাকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি, তাহলে এই দ্বীপের এক প্রান্ত থেকে আপনি যদি হাঁটা শুরু করেন, অপর প্রান্তে যেতে ঘড়ি ধরে আপনার প্রায় ২ মিনিট সময় লাগবে। এই দ্বীপের যা ঘনত্ব, তাতে প্রতি বর্গ কিলোমিটারে ৬৮,০০০ মানুষের সমপরিমাণ, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হংকংয়ের থেকেও অনেক বেশি। যেমন হংকংয়ের ঘনবসতি প্রতি বর্গ কিমিতে মাত্র ৬,৪৪৯ জন। এই দ্বীপের বাড়িগুলি প্রায় সবই কংক্রিটের তৈরি এবং এক বাড়ি থেকে অন্য বাড়ি যাতায়াতের রাস্তা সংখ্যা মোট ৪টি। দ্বীপটিতে জলের কোনো স্থির সরবরাহ এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নেই, যার জন্য দায়ী দ্বীপটির দূরবর্তী অবস্থান। তবে পূর্বে একটি মাত্র সোলার জেনারেটর ছিল, যা প্রতিদিন প্রায় ৫ ঘন্টা বিদ্যুতের যোগান দিয়ে থাকত। কিন্তু পরবর্তীতে সোলার প্যানেল এবং ডিজেল জেনারেটরের অগ্রগতি দ্বীপবাসীদেরকে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং সন্ধ্যে ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে থাকে। প্রতিদিন সব বাচ্চারা স্কুলে যায়, তবে শুধুমাত্র একটি স্কুলে। এবং এই দ্বীপের কেউ যদি ডিনারের জন্য বাইরে যেতে চায়, তবে ৮২০ জনের জন্য মাত্র একটি রেস্টুরেন্ট রয়েছে। আর এই দ্বীপে মাত্র ৪টি দোকান রয়েছে, যা প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে সজ্জিত এবং তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। কোনো দোকানের সামগ্রী শেষ হয়ে গেলে অন্য দোকান তা সরবরাহ করে। এখানে একটিও হাসপাতাল নেই, শুধুমাত্র একটি ফার্মেসি রয়েছে, যারা সমস্ত প্রাথমিক ওষুধের প্রয়োজন মিটিয়ে থাকে। এবং যদি কেউ অসুস্থ হয়ে পড়েন এবং তার চিকিৎসার প্রয়োজন হয়, তবে তাকে একটি নৌকায় করে মূল ভূখণ্ডে নিয়ে যেতে হয়, যা প্রায় ১ ঘন্টার সময় লাগে। এছাড়া এই দ্বীপে কোনো অন্তিম সংস্কারের জায়গা নেই, তাই যদি কারো মৃত্যু হয়, তাকে এই দ্বীপের মাঝখানে থাকা ক্রুশের চারপাশে ঘুরিয়ে মৃতদেহকে বোটযাত্রা করে পাশের একটি দ্বীপ টিনটিপানে নিয়ে যাওয়া হয়। এবং দ্বীপের মাঝখানে এই ক্রুশটি হলো তাদের দেবতার স্থান, যেখানে তারা ধর্মের আরাধনা করে থাকে। এবং মে মাসের ৩ তারিখে একটি উৎসব পালন করে, যা এই দ্বীপের প্রধান উৎসব। নাচ, গান এবং মদ্যপান সেই উৎসবের প্রধান আকর্ষণ। সেই দিনটিতে এই দ্বীপ খুবই কোলাহলপূর্ণ থাকে। তবে আপনি যদি এই দ্বীপে ২ দিন কাটান, আপনার কাছে প্রতিটি দিনই ৩রা মে মাসের মতো মনে হবে। আর এর কারণ হলো মানুষের শব্দ, সমুদ্রের ঢেউ, গান বাজনা এবং মানুষের কোলাহল সব মিলিয়ে দ্বীপটিকে একটি মাছের বাজার করে তোলে। আপনি যদি এই দ্বীপের ভেতরে প্রবেশ করেন, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি বাড়ির জিনিসপত্র যেখানে সেখানে পড়ে রয়েছে এবং একটি বাড়ির একটি বিছানার জন্য প্রায় ১০ জন করে ভাগিদার রয়েছে। তাদের কাপড়, জুতো এবং প্রয়োজনীয় সামগ্রী সবকিছু ঘরের চারপাশে ঝুলছে। রান্নাঘর পরিষ্কার করা তো দূরের কথা, জল স্বল্পতার কারণে মানুষ শুধু জলকে পান করার জন্য ব্যবহার করে থাকে। এই জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বাড়িগুলিতে ২২০টি পরিবার রয়েছে, যাদেরকে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না।
এবং কেউ খাতা কলমে এই জমির মালিক নয়। সুতরাং যে কেউ যে কোনো জায়গায় নিজের বাড়ি তৈরি করতে পারে। আর এই কারণেই দালানগুলি একে অপরের সাথে এমনভাবে মিশে রয়েছে যে একজনের বাড়ি যেতে হলে অন্য বাড়ির মধ্যে দিয়ে যেতে হয়। এই দ্বীপের সবচেয়ে বড় সমস্যা হলো দূষণ। এরা ময়লা আবর্জনা নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, তাই বাড়িঘর রাস্তাঘাট যেখানেই হাঁটবেন ময়লা আবর্জনা দেখতে পাবেন। যদিও এত পরিমাণ জনসংখ্যা এর জন্য দায়ী হতে পারে। এই দ্বীপের প্রধান জীবিকা মৎস্য শিকার, বা কেউ রাস্তার কোণে খাবার বিক্রি করে, বা অন্যরা ধনী হওয়ার স্বপ্ন নিয়ে এই দ্বীপে থাকা একটি লটারি মেশিনে নিজের ভাগ্য পরীক্ষা করে। এই দ্বীপের এই ভবনটি একটি স্কুল, যেখানে 225 জন স্টুডেন্ট এবং 13 জন শিক্ষা গুরু রয়েছে, যারা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদান করে থাকে, যার মধ্যে কিছু স্টুডেন্ট পাশের দ্বীপ থেকে আসে। এবং একটি মজার বিষয় হলো তাদের স্কুল বাস হলো একটি নৌকা। একদিন একজন এক্সপ্লোরার দ্বীপের একটি ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করেছিল যে সে বড় হয়ে কি হতে চায়। শিশুটি বলেছিল পুলিশ অফিসার, কিন্তু দুর্ভাগ্যবশত এই দ্বীপে একজন পুলিশ অফিসার হয়ে ওঠা অসম্ভবের কাছাকাছি, কারণ এখানকার 70% মানুষই মৎস্য শিকার এবং পর্যটন শিল্পে কাজ করে থাকে, যারা চাকরি বাকরির কথা ভাবতেই পারে না। এই দ্বীপে মানুষের গড় আয়ু 85 থেকে 90 বছর, তবে পূর্বে কেউ কেউ 103 বছর পর্যন্ত বেঁচে গিয়েছেন। মেয়েদের বিয়ে বা সন্তান হওয়ার গড় বয়স 16 বছর, মানে একটি মেয়ে 16 বছরেই বিয়ে করতে পারে এবং সেই বয়সেই একটি সন্তানের মা হতে পারে। এদের কোনো পরিবার পরিকল্পনা নেই, সুতরাং জনসংখ্যা দ্রুত বাড়ছে। একজন দম্পতি 2 থেকে 5 জন পর্যন্ত বাচ্চা জন্ম দিয়ে থাকে। পরিবার জিনিসটা এই দ্বীপে অন্যরকম। বেশিরভাগ দম্পতি কোনো আনুষ্ঠানিক বিয়ে ছাড়াই একসঙ্গে থাকে এবং স্বাভাবিকভাবেই একজন ব্যক্তির একাধিক সন্তান আলাদা আলাদা পরিবারে রয়েছে। এটা তাদের সংস্কৃতি এবং জীবনের অংশ মনে করে। এই দ্বীপের বেশিরভাগ বর্জ্যই সমুদ্রে লুকিয়ে রয়েছে। তারা দুবার চিন্তা না করেই তাদের সমস্ত আবর্জনা সমুদ্রে ফেলে দেয় ডাম্পিং গ্রাউন্ড মনে করে। প্লাস্টিক, কাঁচ, ধাতব টুকরো এবং টয়লেট যা সামুদ্রিক দূষণের কারণ হয়ে থাকে। এবং এই দূষণে সাঁতার কাটা কাঁকড়া বাসিন্দাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস হয়ে থাকে। তবে তাদের আসল সংগ্রাম শুরু হয় পানীয় জলকে ঘিরে, কারণ এখানে টিউবওয়েলের কোনো ব্যবস্থা নেই। তারা বিশেষ উপায়ে পাইপলাইন দ্বারা বৃষ্টির জলকে জড়ো করে এবং সেই জলের একটি বিন্দুকেও নষ্ট করতে দেয় না। এই দ্বীপে সর্বজনীনভাবে একটি জলের ট্যাঙ্ক রয়েছে, যেখানে বৃষ্টির জল একত্রিত হয় এবং তাদের কাছে বৃষ্টি মানে একটি উৎসবের মতো। বৃষ্টি হলে গোটা দ্বীপ মাদক উৎসবে মেতে ওঠে। যেহেতু এই অঞ্চলে বৃষ্টি পেতে হলে 7 থেকে 8 মাস অপেক্ষা করতে হয় এবং ওই ট্যাঙ্কের জলকে সমানভাবে সমস্ত পরিবারে ভাগ করে দেওয়া হয়। যদিও কিছু নেভির জাহাজ তারা ধার পেয়ে থাকে বাইরে থেকে জলের যোগান দিতে। এছাড়া এই দ্বীপে কোনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই। যদিও বৃষ্টি মানেই সুসংবাদ, তবে অধিক বৃষ্টি এবং কঠিন হারিকেন ঝড় ঘরবাড়ি এবং রাস্তাগুলিকে ব্যবহারের অযোগ্য করে তোলে। স্থানীয় কিছু যুবক যুবতীরা জাতীয় উদ্যান হিসাবে পর্যটনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাই দ্বীপটিতে প্রবেশের জন্য পর্যটকদের কাছ থেকে $2.5 নেওয়া হয়। প্রতিদিন শত শত পর্যটকের আগমন যেন দ্বীপটিকে আরও জনাকীর্ণ করে তোলে। তবে পর্যটকদের তারা ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করে, কারণ পর্যটক তাদের অর্থ উপার্জনের অন্যতম উপায়। তারা বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই দ্বীপে একটি অ্যাকোয়ারিয়ামও তৈরি করেছে, যেখানে স্থানীয়রা খুব সীমিত জায়গায় মাছ, সামুদ্রিক কচ্ছপ, এমনকি হাঙরও রেখে থাকে। পর্যটকদের এই প্রাণীদের সাথে সাঁতার কাটা এই দ্বীপে জনপ্রিয় এবং এই দ্বীপে পর্যটকদের জন্য একটিমাত্র গেস্ট হাউস পরিপাটি করে সাজানো হয়েছে, যা পর্যটকদের জন্য সত্যি একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। কিন্তু এত ভিড় এবং জনসংখ্যা সত্ত্বেও এই দ্বীপে কোনো পুলিশ বা আইনি ব্যবস্থা নেই, কারণ যেহেতু এখানে সবাই একে অপরকে চেনে, তাই এসবের প্রয়োজন নেই বলে মনে করে। যদি কেউ তর্ক, ভুল বোঝাবুঝি, ঝগড়া করে, সেই ক্ষেত্রে বয়স্ক মানুষেরা বিষয়টি হ্যান্ডেল করে। প্রথমে তারা বোঝার চেষ্টা করে আসলেই কে দোষ করেছে, তারপর একে অপরের সাথে হাত মিলিয়ে সব সমস্যার সমাধান করে। এরপর দিন শেষে যখন সূর্য অস্ত যায়, পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় দ্বীপটি একেবারে অন্ধকার রাজ্যে পরিণত হয়। মানুষেরা তাদের মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট বা মোমবাতি ব্যবহার করে রাতকে উজ্জ্বল করার চেষ্টা করে। প্রত্যেকে তাদের দরজার বাইরে বেরিয়ে আসে, কারণ তাদের ঘরগুলি গরম এবং অন্ধকার। এখানে একটি ছোট্ট পাবও রয়েছে, যেখানে সবাই জড়ো হয়। বেশিরভাগ স্থানীয়রা রাতে প্রচুর রঙীয় পানীয় সেবন করে থাকে এবং ল্যাটিন গানের সাথে তাদের উন্মাদ নাচ প্রদর্শন করে থাকে। গভীর রাতে তাদের ঘুম আরম্ভ হয় এবং ভারী সকালে দ্বীপের কোলাহলে নিদ্রা ভঙ্গ করে। 150 বছর আগে তৈরি এই দ্বীপে আজও যারা বসবাস করছে তারা সবাই একে অপরের পূর্বপুরুষ। সুতরাং কাছাকাছি অন্য দ্বীপে ভালো বসবাসের জায়গা থাকা সত্ত্বেও দ্বীপের বাসিন্দারা কেউ কোনো কিছুর বিনিময়ে এই শান্তিপূর্ণ অস্তিত্ব ত্যাগ করতে রাজি নয়। তারা এরকম থাকতেই পছন্দ করে। আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।